সেদিন নিরন্তর ছাপতে থাকা পুরনো খবরগুলো পড়তে পড়তে একটু চোখ লেগে এসেছিল আমার। কখন থেকে ঝিমোচ্ছি বলতে পারবো না। চটকা ভাঙল কলিং বেলের শব্দে। চোখ খুলে দেখি আমাদের চাকর নন্দ গামছা দিয়ে মুখ মুছতে মুছতে দরজার দিকে এগোচ্ছে। বললাম, দাঁড়াও আমি দেখছি। বলে আমি গিয়ে দরজা খুললাম। দেখি 1 বছর 29 কি 30-এর যুবক হাতে একটা কাগজ নিয়ে কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছেন। বললাম, কাকে চাই? আগে আমার নাম দুর্গাগতি মল্লিক। আপনি কি মাস্টারদা? না, আমার নাম আবির। বসুন, ও একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। ছেলেটি ভেতরে এলো। মনে মনে ভাবলাম, এ কি মক্কেল নাকি অন্য কোনো ব্যাপারে এখানে এসেছে। মাস্টারদা হলে দেখা মাত্রই আন্দাজ করতে পারত। নন্দকে ডেকে চা করতে বললাম। যুবকের চোখে মুখে একটা অন্যমনস্ক হয়ে পড়ার ভাব স্পষ্ট। সে চাইছে স্বাভাবিক থাকতে, কিন্তু পারছে না। আরও 30 মিনিট পরে মাস্টারদা এলো। পরিচয় আদান প্রদানের পর মাস্টারদা তক্ত বসে বসে বলল, বলো, কি দরকারে এসেছো? ছেলেটি ইতস্তত করে বলল, কথাটা শুনতে একটু অস্বাভাবিক লাগলেও বলতে তো হবেই। মাস্টারদা, আমার বাবার নাম সমীর মল্লিক। বেশ কয়েকদিন ধরে সে অসুস্থ, বিছানা শয্যা। বেশ কয়েকদিন আমাকে বলেছেন আপনাকে একটু ডেকে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে। আমি আসিনি কারণ বারংবার একই প্রশ্নোত্তর তারও আমার মধ্যে হয়েছে। তাহলে আপনাকে কেন এখানে ডাকতে চাইছেন? কিন্তু কোনোবারই কোনো উপযুক্ত উত্তর আমি পাইনি। সে কারণেই ওনার কথা অনুযায়ী তার এই আবেদনপত্র নিয়ে এসেছিলাম। এই এ- এই নিন। এটা আর পড়ার দরকার নেই। তোমাদের বাড়ির ঠিকানাটা রেখে যাও, আমি কাল একবার ঘুরে আসবো। ছেলেটি বিনয়ী হয়ে হাত জোড় করে বলল, ধন্যবাদ মাস্টারদা। বেশি দূর নয় আমাদের বাড়ি। ওই কাঞ্জিলাল জুয়েলার্স চেনেন তো, বাগের মোড়? হুম, চিনি। হ্যাঁ, ঠিক তার বিপরীত দিকের বাড়িটাই আমাদের। দেখবেন ওপরে বড় বড় করে লেখা আছে মল্লিক ভিলা। তাও যদি কোনো অসুবিধে হয়। ছেলেটি পকেট থেকে একটা কার্ড বের করে টেবিলের ওপরে রাখল। এই হলো আমার কার্ড। এই নিচের নাম্বারটা একবার টেলিফোন করে নিতে পারেন। বলে দুর্গাগতি উঠে দাঁড়ালো। মাস্টারদা বলল, ঠিক আছে, কাল তাহলে দেখা হচ্ছে। দুর্গাগতি চলে গেল। মাস্টারদা একটা সিগারেট ধরিয়ে তক্তপোষে লম্বা হয়ে বলল, রাখালবাবু কিছুক্ষণ আগে একজন পকেটমারকে হাত নাতে ধরেছেন। বাজারে জটলা হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে থেকে দেরি হয়ে গেল। এই ছোটোখাটো পকেট মারতে শহরে বসে বসে আর তো আমাদের বাজার চলবে না মাস্টারদা। প্রায় মাস 3 হতে গেল, হাতে কোনো কেস নেই তোমার। ভাবছি এবার কৃত্তিবাস ওঝার একটা রামায়ণ আনিয়েই নেব। অন্তত কিছু একটা করে তো এই গরমের ছুটিটা কাটাতে হবে। মাস্টারদা কোনো কথা বলল না। মৃদু হেসে পাশে রাখা খবরের কাগজটা চোখের সামনে কয়েক সেকেন্ডের জন্য ধরে রেখে আবার যথাস্থানে রেখে দিল। অলসতায় জর্জরিত হয়ে আরও একটি দিন কাটানোর পর পরের দিন সকালে 8টা নাগাদ আমরা বেরোলাম মল্লিক বাড়ির উদ্দেশ্যে। ঠিকানা খুঁজে পেতে অসুবিধা হলো না। আমি না হলেও মাস্টারদা এই দিকটা বেশ ভালো মতোই চেনে। নদী বাঁকের মতো আঁকাবাঁকা রাস্তা ধরে অবশেষে পৌঁছালাম শ্রী কাঞ্জিলাল জুয়েলার্সের সামনে। বিপরীত দিকে তাকিয়েই চোখে পড়ল মস্ত বড় একটা সাইনবোর্ড, মল্লিক ভিলা, সাল 1930। প্রধান ফটক পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। দুর্গাগতি আমাদের জন্য অপেক্ষা করছিল দোতলার ঝুল বারান্দায়। আমাদের দেখেই ওপর থেকে নিচে নেমে এলো। বলল, আসুন মাস্টারদা, আপনাদের জন্যই অপেক্ষা করেছিলাম। বাবাও সকাল থেকে অনেকবার জিজ্ঞেস করেছেন আপনাদের কথা। বাড়িটি 3 মহলা। নিচের তলায় মাত্র 2টি ঘর, 2টিতেই তালা মারা। দ্বিতীয় তলায় কয়েকটা ঘরের দরজা খোলা এবং 3 তলার প্রকৃতি আবার একেবারে নিচের তলার মতোই। প্রাচীন বাড়ি হলেও অবস্থা দেখলে বয়স নির্ধারণ করা যাবে না, এটা এটুকু নিশ্চিত। গৃহস্বামী যে নিজের স্থাপত্যের ব্যাপারে কতটা সচেতন তা বেশ বোঝা যায়। দোতলার একদম কোণের ঘরটা
সমীর বাবুর। খোলা দরজার সামনে যেতেই দেখলাম 1 বছর 40-45-এর শীর্ণকায় ভদ্রলোক হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। পিঠের নিচের বালিশটা আর একটু ঠেলে দিয়ে উনি উঠে বসতে যাচ্ছিলেন। মাস্টারদা বলল, শুয়ে থাকুন মল্লিকবাবু, আমরা আছি, ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। দুর্গাগতি আমাদের জন্য 2টি চেয়ার এনে রাখলো বিছানার সামনে। আমরা দুজন বসলাম। মাস্টারদা বলল, বলুন, আমায় এখানে ডেকে পাঠানোর কারণ কি? ভদ্রলোক হাতের ইশারায় তার ছেলে দুর্গাগতিকে চলে যেতে বললেন। সেও কোনো বাক্য ব্যয় না করে সেখান থেকে চলে গেল। আমি মাস্টারদার দিকে একবার তাকিয়ে আবার মল্লিকবাবুর দিকে চাইলাম। ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলেন, মাস্টারদা, আমার নাম আপনি শুনে থাকবেন এই আশা করি না। আপনি কি গুটি কয়েক লোক ছাড়া আমার নাম অনেকেই শোনেনি। আমি একজন লেখক। আমার কলমের অনেক ছবি নিয়ে বাইরের অনেক বড় বড় প্রযোজনা কোম্পানি কাজ করেছে। সেই দাম্ভিকতা থেকেই কিনা জানি না, আমি কলকাতা শহরের অনেক পরিচালকের সাথে পরিচয় থাকা সত্ত্বেও তাদের অনেক আবেদন নিবেদনের পরেও এখানকার কোনো ছবিতে আমার লেখা কোনো গল্প বিক্রি করিনি। বছর 15 আগের কথা, আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনার উপরে কেন্দ্র করে একটি গল্প লিখি। তখন আমার খাস আদমি ছিল হরিহর সান্যাল নামের একটি লোক। তার সাথেই আমি শহরের বাইরের সমস্ত জায়গায় যেতাম। আমার কাজ বাজেও সে বিভিন্ন রকম তথ্য দিয়ে সাহায্য করত। সেই কারণেই আমার এই শেষের লেখা গল্পটি অন্য কেউ না জানলেও সে পুরোটাই পড়েছিল। মাস্টারদা, কেন গল্পটি নিয়ে এতক্ষণ আমি কথা বলছি সেটা আপনাকে মুখে বলবো না। অন্য কেউ না হলেও আপনাকে আমি মন থেকে ভরসা বা বিশ্বাস করতেই পারি। আপনার অনেক সুখ্যাতি আমি শুনেছি, তবে আপনি পড়ার আগে আমি এটুকু বলতে পারি মাস্টারদা, আমার গোটা পরিবার নষ্ট হয়ে যাবে গল্পটি প্রকাশিত হলে। খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, যেটা আমি কাউকে জানাতে দিচ্ছি না, সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। এমনকি দুর্গাগতিকে পর্যন্ত এই ব্যাপারে আমি কিছু জানাইনি। একটু কাজ করুন, আমার ওই টেবিলের নিচের ড্রয়ারে দেখুন একটা চাবির গোছা আছে। চাবিটি বের করে 1 নম্বর চাবিটা দিয়ে আমার ওই দরজাটা একটু খুলবেন। নিঃসন্দেহে। আমি উঠে গিয়ে যথাস্থান থেকে চাবি নিয়ে বহুদিনের পুরনো জং ধরা দরজাটি খুলে ফেললাম। দেখলাম ভেতরে অসংখ্য ফাইল করা কাগজের স্তূপ। সমীরবাবু বললেন, ওই লাল রঙের ফাইলটা বের করে আনুন। দেখলাম একটি লাল রঙের ফাইল আলাদা করে দরজার পাল্লার একটি চৌকো গর্তে আলাদা করে রাখা আছে। আমি সেটি বের করে নিয়ে আবার দরজাটি লক করে দিলাম। ভদ্রলোক বললেন, ওটি মাস্টারদার হাতে দিন। মাস্টারদা, এই সেই কাহিনী। মাস্টারদা ফাইলটি হাতে নিয়ে বলল, বাবা, এ তো বেশ বড়। যদি অনুমতি দেন তবে এটা কি সাথে করে নিয়ে যেতে পারি? স্বাচ্ছন্দ্যে। এটা আপনি এখানে বসে পড়ার থেকে আপনি বাড়িতে গিয়ে পড়লেই আমি বেশি নিরাপদ বোধ করব। বেশ, তাহলে এখন উঠি। আসুন। আর আমার সাথে কাল সকালে আমি আপনার বাড়িতে এসে জানিয়ে যাব আমার মতামত, এবং এই পাণ্ডুলিপিও ফেরত দিয়ে যাব। ভদ্রলোক কেবল আশ্বস্ত হয়ে মাথা নাড়লেন। বাইরে বেরিয়ে দেখি একজন মহিলা ঝুল বারান্দায় দাঁড়িয়ে চুল মুছছেন। আমাদের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন যতক্ষণ আমরা ওই বাড়ির সীমানা পেরিয়ে রাস্তা পর্যন্ত এলাম। ফেরার সময় রিকশাতে বসে প্রশ্ন করলাম, কি ব্যাপার বলো তো মাস্টারদা? এমন কি হতে পারে যাতে সমীরবাবু পারিবারিক সংকট বোধ করছেন? আমার ধারণা উনি কোনো একটা বিষয় আমাদের থেকে লুকিয়ে গেলেন। বাড়ি ফিরে এসে নন্দকে আগে চা দিতে বলল মাস্টারদা। তারপর সেই মোটা দিস্তাটি আমার হাতে দিয়ে বলল, পড়ো, ধীরে ধীরে পড়ো, আমি শুনি। এই ইচ্ছে যে আমার হচ্ছিল না তা বললে ভুল হবে। লেখার প্যাঁচে চোখের সামনে দেখা এবং
কানে শুনে তার বিষয়ে অবগত হওয়ার মধ্যে বিস্তর তফাৎ আছে। নন্দ চা দিয়ে গেলে তাতে একটি লম্বা চুমুক দিয়ে পড়তে শুরু করলাম। গল্পের যে মূল অংশগুলি এই কাহিনীতে উল্লেখযোগ্য সেগুলোই বর্ণনা করছি। সমীর মল্লিক 33 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ঈশ্বর কিভাবে এই ধরনের মানুষকে তৈরি করেছেন জানি না, তবে আমি ঈশ্বরের একজন ক্ষুদ্র কৃপা প্রার্থী হওয়ার স্বার্থে ছেলেটিকে নিজের বুকে টেনে নিলাম। মানিক সেনগুপ্ত নিজের স্ত্রী ও পুত্রকে আজ হত্যা করে সমস্ত প্রমাণ লোপাট করতেই পারতেন এবং হয়তো করলেনও, কিন্তু যে গহীন জঙ্গলে আজ আমি একটি পুরনো ডাকবাংলোয় লিখতে বসেছি তার কিছু সামনেই নিজের স্ত্রীকে পুঁতে রেখে মুখ বেঁধে ফেলে দিয়ে গেলেন একটি ছোট্ট পুত্র সন্তানের ফুটফুটে জীবনকে। পরে তার ব্যাপারে সমস্ত খবর আমি নিয়েছি, এমনকি এটাও জেনেছি তার নিজের স্ত্রী কন্যা সহ একটি পরিবার আছে। তবে পেশায় ইনি একজন যথার্থ কুরুচিকর কর্মের অধিপতি। 55 পৃষ্ঠায় ভদ্রলোক লিখছেন, লিখে লিখে হাঁপিয়ে উঠেছে কলম, তবুও সংসারে তার ছাপ পড়তে দিলে কি চলে? আমি 2 ছেলে ও স্ত্রীকে নিয়ে সুখেই ছিলাম, কিন্তু এই মানিক সেনগুপ্ত আবার কোনোভাবে আমার জীবনে চলে এলো। অনেক দিনের একটা কন্ট্রাক্ট সাইন হয়ে আছে এঞ্জেল প্রযোজনা কোম্পানির সাথে আমার, এবং ইনিই হলেন সেই গ্রুপের একজন জরিপ। আমি আগের তৈরি একটি গল্প নিয়ে তাদের কাছে যাই। বেশ কয়েকদিন শহর ছেড়ে সেই কোম্পানির সাথে আমার কাটাতে হয়, এবং তারই মাধ্যমে আমার কথোপকথন হয়ে যায় এই মানিক সেনগুপ্তের সাথে। বলতে বাধা নেই, এক প্রকার বাধ্য হয়েই কথাবার্তা শুরু করেছিলাম আমি, কিন্তু পরে সেটি বন্ধুত্বে বদলে যায়। অনেক কাজ, অনেক সুযোগ পেয়েছি আমি তার মাধ্যমে, কিন্তু কোনোদিনও তাকে বুঝতে দেইনি তারই করা একটি ভয়ানক হত্যাকাণ্ডের সাক্ষী আমি। গল্পের এই 2টি জায়গা সবথেকে উল্লেখযোগ্য। মাস্টারদার কপালেও বিন্দু বিন্দু ঘাম জমেছে দেখলাম। কাহিনী শেষ হওয়ার পর কোনো রকম কথাবার্তা আর আমাদের মধ্যে হলো না। বলা ভালো, ইচ্ছে করেই কিছু জিজ্ঞেস করলাম না ওকে। মাস্টারদা সন্ধ্যাবেলায় প্রথম কথা বলল, তুমি একবার যাবে দোকানে? যদি পারো এই সমীর মল্লিকের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি একটু জেনে এসো। আমি গেলে জিনিসটা মানুষের চোখে লাগতে পারে। তাই করলাম। একটু খোঁজ নিতেই ওনার ব্যাপারে অনেক কিছুই আমার অবগত হলো। যেমন ভদ্রলোক বিপত্নিক, ওনার বংশ পরম্পরায় প্রায় সকলেই হিন্দি ছবির জগতের সাথে যুক্ত ছিলেন বা এখনও আছেন। সমীর মল্লিকের ভাই রমেন মল্লিক একজন ছোটোখাটো লেখক, বেশ কয়েকটা নাট্য কোম্পানির সাথে সরাসরি যুক্ত আছেন। ওনার স্ত্রী ও 2 ছেলে বর্তমান। সমীরবাবুর স্ত্রী বিয়ের পর বছর 2 সংসার ধর্ম করলেও তারপর হঠাৎ একদিন উনি সব ছেড়ে চলে যান। এই ঘটনার অন্তর্নিহিত পারিবারিক কারণ জানা যায় না। তার একমাত্র ছেলে দুর্গাগতি এখন একটি স্কুলে শিক্ষকতা করে, তবে টুকটাক ছন্দ লেখার শখ সেও রাখে। মাস্টারদাকে সব জানানোর পর সে বলল, তাহলে এই দুর্গাগতি হলো মানিক সেনগুপ্তর ছেলে। ওনার লেখা অনুযায়ী তো তাই দাঁড়ায়, কিন্তু এই মানিক সেনগুপ্তটা আসলে কে, তার ঠিকানা কি, এবং এর থেকে সাম্প্রতিক পারিবারিক সংকটের ভূমিকা হচ্ছে কিভাবে, সেটাই তো ধরতে পারছি না। বাকিটা কাল সমীর বাবুর কাছ থেকে জানা যাবে। আর চলো একদম দাবা খেলা যায়। সেদিন রাতে আমাদের দাবা খেলা চলল প্রায় 2টো পর্যন্ত। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দুজন তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আজ বাড়িতে ঢোকার মুখেই নতুন 2জন ব্যক্তির সাথে দেখা হলো। একটি বছর 15 ছেলে এবং একজন বছর 40 কি 42-এর বয়স্ক ভদ্রলোক। মাস্টারদার সামনে এসে দাঁড়িয়ে ওই ভদ্রলোক বললেন, নমস্কার মাস্টারদা, আমার নাম রমেন মল্লিক। স্ত্রীর মুখে বর্ণনা শুনেই আন্দাজ করেছিলাম আপনারাই এসেছেন আমাদের বাড়িতে, কিন্তু কি ব্যাপার বলুন তো? পরক্ষণেই ওনার চোখ পড়ল আমার হাতে মুড়ে রাখা সমীরবাবুর দেওয়া লাল মলাটে মোড়া পাণ্ডুলিপির উপর। ওখানে কি?
এখন কি গোয়েন্দাগিরি ছেড়ে দিয়ে লেখালেখি শুরু করেছেন নাকি? আপনার একটু ভুল হচ্ছে রমেনবাবু। আমি গোয়েন্দাগিরি কোনোদিনই করিনি, এবং লেখক হওয়ার মতো ভাষার উপর দখলও আমার নেই। আমি একজন সত্যান্বেষী। শুধুমাত্র অন্ধকারাচ্ছন্ন মিথ্যের করাল গ্রাস থেকে সত্যকে টেনে বের করাই আমার একমাত্র জীবিকা। রমেনবাবু স্থির দৃষ্টিতে কিছুক্ষণ মাস্টারদার দিকে চেয়ে থেকে ছেলেটির হাত ধরে ওখান থেকে চলে গেলেন। আমরা উপরে এলাম। সোজা সমীর বাবুর ঘরের সামনে এসে দেখি দুর্গাগতি তার বাবাকে ওষুধ খাইয়ে দিচ্ছে। আমাদের দেখেই সে ঈষৎ হেসে বলল, নমস্কার, এসেছেন আপনারা? এই আসুন, বসুন। বাবার এই সময় একটা ওষুধ থাকে। যাক, আপনারা কথা বলুন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। আমরা দুজন চেয়ারে বসলাম। সমীরবাবু নিচু গলায় প্রশ্ন করল, পড়েছেন কাহিনীটা? পড়লাম। তবে এই মানিক সেনগুপ্ত লোকটির ব্যাপারে যেটুকু তথ্য আপনি দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট হতে পারিনি। আপনি কি এই ব্যক্তির পরিচয়ের ব্যাপারে আমাকে একটু অবগত করতে চাইছেন? ভদ্রলোক একটু দরজার দিকে দেখে নিয়ে বললেন, আমি যে নামটি লিখেছি সেটি ওই ব্যক্তির আসল নাম নয়। এমনকি আসল নাম জানলে আপনারা একেবারেই তাকে চিনে নেবেন, এটুকু আমার বিশ্বাস। মাস্টারদা, আপনাদের কাছে লোকাবো না। আমার মাথার কাছে গদির নিচে দেখুন কয়েকটি খাম আছে, ওগুলো একটু দয়া করে বের করুন। মাস্টারদা জাজিম উঁচু করে কয়েকটি হলদে খাম বের করল। তারপর বলল, প্রতিটা চিঠিতে তো লোকাল পোস্টাল স্ট্যাম্প রয়েছে। বলে সে খামের থেকে একটা ছোট্ট কাগজ বের করল। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, তোমার একটি গল্পের পাণ্ডুলিপির খবর আমি পেয়েছি। খুব শীঘ্রই সেটি আমার হাতে না তুলে দিলে আমি সমস্ত ঘটনাটি রতন রক্ষিতকে জানিয়ে দেব। তাই বলছি, পাণ্ডুলিপি বা তার বদলে 50,000 টাকা আমার ঠিকানায় পাঠিয়ে দাও। ব্যাপারটি জানাজানি হলে কি হতে পারে তা আশা করি আমার লিখে বোঝাতে হবে না। বাকি দুটি চিঠিতেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছে, কিন্তু কোনো ঠিকানার উল্লেখ নেই। মাস্টারদা বলল, আমি যাকে অনুমান করছি আপনার সন্দেহ কি তার উপরেই? ভদ্রলোক মাথা নিচু করে বললেন, সে ছাড়া এই বিষয়ে কেবল জানেন আপনি ও আবিদ বাবু। অর্থাৎ আপনার পুরনো সঙ্গী হরিহর সান্যাল, তাই তো? কিন্তু সে এতদিন পরে হঠাৎ বিষয়টা নিয়ে ভাবতে যাওয়ার কোনো কারণ থাকতে পারে কি? আমি কথার মাঝে বললাম, আচ্ছা, আর সমীরবাবু, আপনার এই পাণ্ডুলিপির 42 নাম্বার পৃষ্ঠাটা আপনি কি ছিঁড়ে ফেলেছিলেন? মানে বাদ দিয়েছিলেন? ভদ্রলোক চমকে উঠে বললেন, আমি কোনো কিছুই বাদ দেইনি। কেন, ওই পৃষ্ঠাটি খুঁজে পাননি? মাস্টারদার কাছেও ব্যাপারটি নতুন। আসলে আমি ব্যাপারটা তখন অতটা গুরুত্ব দেইনি, এবং 41 ও 43 পৃষ্ঠার বিষয়ের মধ্যে খুব একটা ভেদাভেদ নেই বলে তখন পড়ার গতিতেও তেমন কোনো বাধা আসেনি। মাস্টারদা ভ্রুকুটি করে আমার দিকে তাকিয়ে আবার সমীর বাবুর দিকে তাকালো। তারপর বলল, আচ্ছা, আপনি নিশ্চিত আপনার এই দেরাজ আপনার অনুমতি ছাড়া আর কেউ খোলে না? মাস্টারদা, এই ঘরে কেবল আমার চাকর নিধিরাম এবং ছেলে দুর্গাগতি ছাড়া অন্য কেউ আসে না। আমার ভাইয়ের সাথে আমার তেমন ভালো সম্পর্ক নেই, তবে ওর বড় ছেলেটি অমল আমায় খুব ভালোবাসে। ও কালে ভদ্রে এসে জেঠুর খোঁজ নিয়ে যায়। কিন্তু তাহলে এই পাণ্ডুলিপির মধ্যেকার একটা পৃষ্ঠা কিভাবে উধাও হয়ে গেল? আপনারা ভালোভাবে দেখেছেন তো? একবার নয়, বহুবার এই লেখাটি উল্টে পাল্টে পড়া হয়েছে সমীরবাবু। মাস্টারদা কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, আচ্ছা, মনে করতে পারেন ওই পৃষ্ঠায় আপনি কি লিখেছিলেন? ভদ্রলোক ইতিবাচক মাথা নেড়ে বললেন, এই পাণ্ডুলিপির প্রতিটা পৃষ্ঠা আমার মুখস্থ মাস্টারদা, এবং বিশেষ করে ওই পাতায় আমার নিজের ছেলে জয়নের কথা লেখা ছিল। তার জন্মের সময় আমার স্ত্রীর অ্যাক্লেমশিয়া রোগ হয়। কোনো মতে সন্তানটিকে এবং তাকে আমি বাঁচাতে পারি। তবে বছর দুয়েক পর থেকেই দুর্গাগতির উপরে সে শুরু করে অকথ্য অত্যাচার। তখন সেও দুধের শিশু। একটি আয়া রেখেছিলাম, তাকেও সহ্য করতে পারতেন না। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি আমার ছেলেকে নিয়ে আমার স্ত্রী বাড়ি থেকে চলে গেছে, আর রেখে গেছে একটা চিঠি।
যাতে এটাই বোঝানো হয়েছে যে সে আর ফিরবে না। সেই থেকেই দুর্গাগতি আমার সব কিছু মাস্টারদা। দুর্গাগতি কি সম্পূর্ণ ব্যাপারটা জানে, নাকি ওকে আপনি জানাননি? ও কিছুই জানে না, আর মিছে জানিয়ে আমি ওকে কষ্ট দিতে চাই না। আর আপনার ভাই? সে তখন ছিল অন্য শহরে। এইসব ঘটনা ঘটে যাওয়ার বছর 5 পরে সে এখানে আসে। রমেন জানে যে আমার 2 ছেলে। সবই তো বুঝলাম সমীরবাবু, কিন্তু কেবল অনুমানের ভিত্তিতে তো আমি তদন্ত চালিয়ে যেতে পারি না। আপনি বরং এক কাজ করুন, একজন পুলিশ অফিসারকে ডেকে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলুন। তারপরও যদি কোনো দরকারে লাগে আমায় বলবেন, আমি আসব, কথা দিলাম। সমীরবাবু কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। মাস্টারদার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে বললেন, জানি না কেন আমার মনে হচ্ছে কিছু একটা খারাপ হবে। তাছাড়া পাণ্ডুলিপির মাঝের থেকে একটা পাতা উধাও, সেটাও বা কি করে সম্ভব? বেশ, আমি কি তবে আপনার আপত্তি না থাকলে এটিকে কয়েকদিনের জন্য আমার কাছে রেখে দিতে পারি? রাখুন, রেখে দিন মাস্টারদা। তবে একটিবার হরিহরের ঠিকানায় যদি আপনি নিজে গিয়ে মানে আমি আপনাকে যথাযথ পারিশ্রমিক দেব মাস্টারদা। হা, বেশ বেশ, পারিশ্রমিকের কথা না হয় পরে হবে। আপনি ঠিকানা বলুন, আমি যাওয়ার সময় একবার ঘুরে যাব। ভদ্রলোক ঠিকানাটি বললেন। আমি একটি ছোট কাগজে সমস্তটা নোট করে ওনার কাছের থেকে বিদায় নিলাম। যে ঠিকানা আমরা পেলাম সেখানকার দূরত্ব প্রায় 9 কিলোমিটার। এই টানাটানির বাজারে ট্যাক্সি ভাড়া দিয়ে সেখানে পৌঁছতে বেশ কয়েকবার আমাদের মুখ চাওয়াচাওয়ি করতে হলো, এবং সত্যি ভাবতে পারিনি কলকাতার বুকেও এমন কোনো জায়গা আছে যেখানে কংক্রিটের জঙ্গল এখনও পর্যন্ত ঘিরে ফেলেনি। তবে ইতস্তত শিকড় বাকড় গজাচ্ছে তা বলতে বাধা নেই। নির্দিষ্ট বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া নাড়তেই ওপাশ থেকে একটি মহিলার কণ্ঠ পেলাম। আসছি। দরজা খুলল একটি মহিলা, সুশ্রী, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। আমাদের দেখে মাথার ঘোমটা টানলেন, বললেন, কাকে চাই? আচ্ছা, এটা কি হরিহর বাবুর বাড়ি? হ্যাঁ, কেন বলুন তো? ওনার সাথে আমার একটু দরকার আছে। বাড়ি আছেন উনি? হ্যাঁ আছেন, আপনারা বসুন, আমি ডেকে দিচ্ছি। আসুন, ভেতরে আসুন। আমরা ভেতরে এসে বসলাম। ঘরের ভেতরকার আসবাবপত্রে আধুনিকতার ছোঁয়া, এমনকি আমাদের যেই চেয়ারে বসানো হলো তার ওপরে পাতা গদিও একটু অন্য রকম। এর আগে এমন অভিজ্ঞতা আমার হয়নি। হরিহর সান্যাল মাথা মুছতে মুছতে এই ঘরে এলেন, বললেন, আপনারে তো ঠিক আমার নাম মাস্টারদা। মাস্টারদা, মানে আপনার তো নাম কাগজে অনেকবার দেখেছি। কি সৌভাগ্য আমার। কি গো, চা নিয়ে এসো 3টে। হরিহর বাবু, আমরা চা খেতে আসিনি, আপনার থেকে কয়েকটা ব্যাপার জানতে এসেছি। ভদ্রলোক ভ্রু কুঁচকে বললেন, কি ব্যাপার বলুন তো? সমীর মল্লিকের সাথে আপনার কতদিনের পরিচয়? বছর 10 হয়ে গেল আমি ওই লাইন ছেড়ে দিয়েছি মাস্টারদা। এখন ছোটোখাটো একটা মাছের হ্যাচারি করে জীবিকা নির্বাহ করি। ওর ব্যাপারে তারপর থেকে আমি আর কিছু জানি না। কেন বলুন তো? তার লেখা একটি পাণ্ডুলিপির ব্যাপারে আপনি জানতেন, যদিও আপনাকে একান্ত নিজের মানুষ মনে করেই সেই ব্যাপারটা জানানো হয়েছিল। আচ্ছা, সেই ব্যাপারে কোনো আলোকপাত করতে পারেন কি? আমি জানতাম, তবে সেই ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া এই সময় দাঁড়িয়ে আমার পক্ষে সম্ভব না। আসলে ব্যাপারটা অত ভালো করে আমার আর মনেও নেই। কেবল এটুকু মনে আছে, আমি বলেছিলাম যে সে যেন এই গল্পটি কোনোদিনও প্রকাশ না করে। এতে তার জীবন, বংশ সব কিছু শেষ হয়ে যেতে পারে। বেশ, তাহলে আপনি দুর্বল দিকটি জানতেন। আপনার কি মনে হয় অন্য কেউ সে ব্যাপারে জানতে পারলে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে? ক্ষতি কতটা হবে তা বলতে পারবো না, তবে রতন রক্ষিত সমীরের মৃতদেহ পর্যন্ত অক্ষত রাখবে না, এই ব্যাপারে নিশ্চিত। হরিহরবাবু, বলতে বাধা নেই, এখন আমার চোখে আপনি সেই ব্যক্তি যে সমীরবাবুকে চিঠি দিয়ে পাণ্ডুলিপির বদলে অর্থ বা আসল কাগজগুলি দাবি করছেন। কারণ আপনি ছাড়া এই ব্যাপারে অন্য কেউ তো কিছুই জানেন না। তাই আপনি যদি আপনার ব্যাপারে, মানে আমার ব্যাপারটা যদি আপনি কাগজেই পড়ে থাকেন, তাহলে এটুকু জানবেন, একজন সত্যান্বেষী হিসেবে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না। প্রয়োজন হলে আপনার কাছে আবার আসতে হবে,
আশা করব তাতে আপনার কোনো আপত্তি থাকবে না, কি তাই তো? নিজেকে যখন একটা গোয়েন্দা বলে দাবি করছেন তখন আশা করব কোনটা ঠিক ও কোনটা ভুল খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন। এবং হ্যাঁ, আমার বাড়িতে আপনাকে সব সময় স্বাগতম। এখন আসতে পারেন, নমস্কার। আমরা বেরিয়ে এলাম। ফেরার সময় মাস্টারদা একটা কথাও বলল না। বাড়িতে ফিরে আমি জিজ্ঞেস করলাম, হরিহর বাবুকে তোমার কেমন লোক বলে মনে হলো? মাস্টারদা একটা সিগারেট নিয়ে নাকের সামনে পাকাতে পাকাতে বলল, নিঃসন্দেহে চালাক এবং বাক্পটু লোক। তবে চিঠি পাঠানোর সম্ভাবনা ওনার দিক থেকে খুবই কম। এটা জানা সত্ত্বেও শুধুমাত্র সমীরবাবুর অনুরোধে একটু হালকা করে হুমকি দিয়ে আসলো। কেন কম কেন? একটু বুদ্ধি খাটাও ভাবি, একটু বুদ্ধি খাটাও। একমাত্র সেই আছে যে এই কাহিনীর ব্যাপারে সমস্তটা জানত। হরিহরবাবু চাইলেই পুরো কাহিনীটি একটি ক্ষুদ্র সংস্করণ বানিয়ে বাজারে চড়া দরে বিক্রি করতে পারেন, এবং তাতে আশা করি উনি আরও অনেক বেশি টাকা কামাতে পারবেন। ভুলে যেও না, ছবির জগতের সাথে ওনারও পরিচয় আছে। আচ্ছা, তাহলে? এমন একজন এই কাজটি করেছে যার বর্তমানে এক গোছা অর্থের প্রয়োজন। কিন্তু সমস্যাটা এখানেই যে এমন কে আছে যে এই পাণ্ডুলিপির ব্যাপারে জানে। এমন একটি রহস্যের মাঝে জড়িয়ে আছি যে কুল কিনারা পাওয়ার মতো কোনো আলো আর দেখতে পারছি না। মাস্টারদা পোড়া সিগারেটের একটি স্তূপ বানিয়ে ফেলেছে অ্যাশট্রের মধ্যে। রাতে খাবার খেয়ে শুতে যাব এমন সময় টেলিফোনটা বেজে উঠল। মাস্টারদা পাশেই ছিল, রিসিভার তুলে নিয়ে বলল, হ্যালো, হ্যাঁ মাস্টারদার কথা বলছি। ওপাশ থেকে রাখাল বাবুর গলা পেলাম। হ্যাঁ মাস্টারদা, রাখাল বলছি। এখনই একবার আসতে পারবেন? কেন বলুন তো? কলকাতার রাস্তায় একটা বডি গিয়ে গেছে। খবর পেলাম খুন হয়েছে রতন রক্ষিত। আপনার বাড়ি তো কাছেই, আপনি পৌঁছন, আমি পৌঁছচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা এখনই বেরোচ্ছি। ঠিক শুনতে পেলাম না, কি বললেন? রতন রক্ষিত খুন, চলো আবির। খবরটা পেয়ে যেন পায়ের তলায় মাটি সরে গেল। মন স্বাভাবিকভাবেই সাম্প্রতিক ঘটনার সাথে এই খুনের যোগসূত্র খুঁজতে ব্যস্ত হয়ে উঠল, কিন্তু হঠকারিতায় কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারলাম না। ঘটনাস্থলে পৌঁছে দেখি সাদা পাঞ্জাবি ও প্যান্ট পরিহিত একজন মোটা সোটা চেহারার মৃতদেহকে ঘিরে ইতিমধ্যেই অনেক লোকের জমায়েত হয়েছে। রাখালবাবুও পৌঁছলেন প্রায় আমাদের সাথে। পুলিশ দেখে জমায়েতের মাঝের থেকে একটা সরু যাতায়াতের রাস্তা তৈরি হলো। এবার সম্পূর্ণ কাছে এসে বিষয়টি প্রত্যক্ষ করলাম। রতন রক্ষিত লোকটিকে যে আগে কোথাও না কোথাও দেখেছিলাম তাতে সন্দেহ নেই। মাস্টারদা বলল, রাখালবাবু, খুন কিন্তু এখানে হয়নি। আমার ধারণা রক্ষিতবাবুকে গুলি করার পর উনি সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেছেন। রক্ত জমাট বেঁধে এসেছে, অর্থাৎ এখন বাজে 10টা 20। বাকিটা ফরেন্সিক রিপোর্ট থেকে বোঝা যাবে। আচ্ছা, আপনারা কি কেউ পুলিশ শব্দ পেয়েছিলেন? শেষ প্রশ্নটি ওখানে উপস্থিত জমায়েতের উদ্দেশ্যে ছিল। প্রত্যেকেই না বাচক মাথা নাড়ল। রাখালবাবু বললেন, আপনি ঠিক, কিন্তু তাহলে কি রক্তের দাগ পাওয়া যাবে না? বলে উনি উঠে দাঁড়ালেন। মাস্টারদা বলল, খুঁজে দেখতে পারেন, তবে আমার মনে হয় না খুব একটা কিছু লাভ হবে। আমিও উঠে দাঁড়াতেই দেখলাম এতক্ষণে বেশ কয়েকটা গাড়ি, রিক্সা ও অতিরিক্ত মানুষের জমায়েত হয়েছে। এরপরেও রক্তের গতিবিধি নির্ধারণ করা সত্যিই শক্ত কাজ। মাস্টারদা বলল, বডিটা ফরেন্সিকে পাঠান। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিচ্ছু করা সম্ভব হবে না। রাখালবাবু ব্যস্ত হয়ে কয়েকটা সাব কনস্টেবলকে দায়িত্ব দিয়ে ভিড় ঠেলে একটু ফাঁকা জায়গায় এলেন। ওনার সাথে সাথে এলো একটি বছর 30-এর মেয়ে এবং একটি বৃদ্ধ লোক। উভয়ের পোশাক পরিচ্ছদে উচ্চবৃত্ততার ছাপ। বয়স্ক ভদ্রলোক বললেন, আমার নাম পিনাকি সরকার, ইন্সপেক্টর সাহেব, রক্ষিতবাবুর ম্যানেজার। এই মিনিট 45 আগে উনি বাড়ি থেকে বেরোলেন। বললেন খাওয়ার পরে একটু রাস্তায় হাঁটলে রাতের ঘুমটা ভালো হয়। সুরার অভ্যাসটা ছাড়ানোর পর বেশ কয়েকদিন ধরেই এইরকমই চলছিল। কারোর সাথে শত্রুতা না, কোনো কিচ্ছু না, কিন্তু কিন্তু আজ যে কি হয়ে গেল। মাস্টারদা মেয়েটিকে বলল, আপনি কি রক্ষিতবাবুর মেয়ে? সে ইতিবাচক মাথা নাড়ল।
মাস্টারদা প্রশ্ন করল, পিনাকিবাবু অবগত নন এমন কোনো কিছু কি আপনি আপনার বাবার ব্যাপারে আমাদের জানাতে পারবেন? মেয়েটি ভাঙা গলায় বলল, আমার বিয়ে হয়ে গেছে 5 বছর আগে। বাবার অমতে বিয়ে করেছিলাম বলে আমার সাথে কোনো সম্পর্ক রাখেনি এতদিন। এই দিন 2 হলো আমি বাড়িতে ঘুরতে এসেছি। আমার থেকে পিনাকি কাকাই বেশি বলতে পারবেন। বেশ, তবে চলুন, বাড়িতে ওনার ঘরটা একটু দেখতে হবে। রাখালবাবুর জিপে যখন আমরা সবাই উঠলাম তখনই রক্ষিতবাবুর বডি নিয়ে আর একটি গাড়ি পোস্টমর্টমের জন্য বেরিয়ে গেল। রক্ষিতবাবুর বাড়ি দেখলেই বোঝা যায় সৎ পথে টাকা রোজগার করে বানানো অট্টালিকা এটা নয়। সমীরবাবুর পাণ্ডুলিপি অনুযায়ী খুব একটা ভালো লোক উনি ছিলেন না, সেটা মেনে নেওয়াই যায়। বাড়ির ভেতরের দেওয়ালে সর্বত্র বড় বড় তারকাদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি বাঁধিয়ে ঝোলানো আছে। এই তারকাদের অনেককেই আমি চিনি। রক্ষিতবাবুর ম্যানেজার পিনাকি আমাদের নিচের তলার একটি বড় হল ঘরে নিয়ে গেলেন। এটিও স্টুডিও বললে ভুল হবে না। ঘরের এক কোণে প্রজেক্টরের মাধ্যমে ছবি উপভোগ করার ব্যবস্থা আছে। তার সামনে লম্বা তক্তপোষের সামনে সাজা আছে একটি কোমর সমান উঁচু পেতলের হুঁকোদানি। পিনাকি বাবু বললেন, ওখানে বসেই দিনের বেশিরভাগ সময় কাটাতো রক্ষিতবাবু। তাছাড়া না যেতেন না কারোর খবর নিতেন। মাস্টারদা সেদিকে এগিয়ে গেল। সামনে রাখা একটি কাঠের বাক্সের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, আচ্ছা, ওটি কি একটু বলবেন? ওটার মধ্যে সমস্ত পুরনো কালেকশন রিল আছে। এগুলো দেখেই তো দিন কাটাতেন। মাস্টারদা বাক্সটি তুলে কয়েকটি রিলের খাপ চোখের সামনে তুলে দেখল। আমিও একটু এগিয়ে গেলাম। দেখলাম তাতে ছবির নাম ও প্রধান কয়েকটি তারকার নাম লেখা আছে। বোধহয় এগুলো রক্ষিতবাবু নিজেই লিখেছেন। এমন সময় চোখে পড়ল জিনিসটা। দেখলাম একদম তলার একটি খাপের থেকে একটা কাগজের অংশ কিছুটা বেরিয়ে আছে। কৌতূহলবশত বললাম, দেখো তো, ওটা কোনো চিঠি নাকি? মাস্টারদা তলার থেকে খামটি বের করল। তারপর যে কাগজের টুকরোটি ওই খামের ভেতর থেকে বেরোলো তা দেখে আমি স্তম্ভিত হয়ে সেদিকে চেয়ে রইলাম। দেখলাম এটি সেই পাণ্ডুলিপি থেকে উধাও হয়ে যাওয়া একমাত্র পাতাটি, অর্থাৎ 42 নম্বর পৃষ্ঠা, সমীরবাবুর লেখা কাহিনীর। আমি ও মাস্টারদা মুখ চাওয়াচাই করলাম। রাখালবাবু বললেন, ওটা কি? যখের ধন। রাখালবাবু, চলুন, আমাদের বাড়িতে চলুন, বাকি সবটা বলছি। পিনাকিবাবু চিন্তা করবেন না, খুব শীঘ্রই আততায়ীকে পুলিশের হাতে তুলে দেব। আমরা বাড়িতে ফিরে এলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় শুনতে পেয়েছিলাম ঘরের ভেতরে টেলিফোনটা বাজছে। মাস্টারদা দ্রুত পায়ে এসে রিসিভারটি তুলে নিল। হ্যালো, মাস্টারদা বলছি। হরিহরবাবু, এই খবরটা যখন পেয়েছেন তখন নিশ্চিত থাকুন খুনি ধরা পড়লে সেই খবরটাও পেয়ে যাবেন। ধন্যবাদ আমার খবর নেওয়ার জন্য, রাখছি। বলে মাস্টারদা সজোরে রিসিভারটি রেখে দিল। রাখালবাবু প্রশ্ন করলেন, মাস্টারদা, ব্যাপারটা কি বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন একটি চাল চালা হয়েছে যা সম্পূর্ণ আমার চোখের সামনে, কিন্তু আমি তার কিছুই বুঝতে পারিনি। আবির, তুমি বলো না, খামোখা মানুষকে আগের থেকে সন্দেহ করো কেন? করতে হবে আবির, করতে হবে। আমার কাজে অনুমানই প্রধান অস্ত্র। কাউকে কোনো সময় সন্দেহ তালিকার বাইরে রাখতে নেই, এতে কেস আরও জটিল হয়। রাখালবাবু, আপনি আগে সম্পূর্ণটা শুনুন। বলে মাস্টারদা রাখালবাবুকে সম্পূর্ণ ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করল। ভদ্রলোকের মুখ দেখেই বুঝলাম উনি পুরো ঘটনায় কতটা দুরহ গিট বেঁধে ফেলেছেন। অবশেষে একটা সিগারেট ধরিয়ে বললেন, তাহলে রক্ষিতবাবুর ঘরে ওই কাগজটি গেল কিভাবে? সব বুঝতে পারবেন, একটু অপেক্ষা করুন। পরদিন সকালে রাখালবাবু ফরেন্সিক রিপোর্ট নিয়ে আমাদের বাড়িতে এলেন। বললেন,
মাস্টারদা, আপনি ঠিক বলেছিলেন। খুন হয়েছে আনুমানিক রাত 10টা 5 নাগাদ। তাহলে উনি টানা 15 মিনিট দৌড়ে ঘটনাস্থল থেকে দূরে চলে এসেছিলেন। এবং খুনিও তার সাথে সাথে এসেছিল, এতে সন্দেহ নেই। কারণ সে কোনো মতেই আহত ব্যক্তির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখান থেকে যাবে না। সে আড়াল থেকে সমস্তটা লক্ষ্য করেছে। বেশ, এবার আপনি আসুন সমীরবাবুর বাড়িতে। এখনই আপনাকে অবশ্য নিয়ে যাওয়া যাবে না, তবে তৈরি থাকবেন, কারণ অতিথি আপ্যায়ন তো আপনাকেই করতে হবে। রাখালবাবু সম্মতি প্রকাশ করে চলে গেল। উনি আমাদের ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু মাস্টারদা তাতেও রাজি হলো না। আমরা রিক্সা নিয়ে সমীরবাবুর ঘরে যখন পৌঁছলাম, তখনও আগের দিনের মতো দেখলাম দুর্গাগতি তার বাবাকে ওষুধ খাওয়াচ্ছে। মাস্টারদা বলল, ওষুধের শিশিটা একটু আমার চাই যে সমীরবাবু। সে তো ফুরিয়ে গেছে দেখে এইমাত্র নালায় ফেলে দিলাম মাস্টারদা। আমি এক কাজ করতে পারি, আপনাকে প্রেসক্রিপশনটা দিতে পারি, যাতে ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছিলেন। কোথায় সেটা? ছেলেটি সঙ্গে সঙ্গে ড্রয়ার থেকে একটি ডাক্তারের নাম ও টেলিফোন নাম্বার সহ কাগজ বের করে মাস্টারদার হাতে দিল। দেখলাম তাতে কয়েকটা ক্যালসিয়ামের ওষুধ ছাড়া আর কিছুই লেখা নেই, এবং সব শেষে লেখা আছে একটি হজমের তরল ঔষধ। মাস্টারদা জিজ্ঞেস করল, আপনার রোগটা কি হয়েছিল জানতে পারি? ভদ্রলোক মাস্টারদার এই কাজকর্মে কিছুটা বিস্মিত হয়ে পড়েছিলেন। ধাতস্থ হয়ে বললেন, বিশেষ কিছু নয়, তবে কর্মজীবনে একবার শুটিং দেখতে গিয়ে একটা চলন্ত গাড়ির থেকে পড়ে গিয়েছিলাম। সেই থেকে পিঠের দিকটা একটা চিনচিনে ব্যথা ছিল। বয়স কম ছিল মাস্টারদা, অতটা তখন গুরুত্ব দেইনি। হঠাৎ বছর খানেক আগের থেকে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকলেই সেই জায়গায় বেশ ব্যথা অনুভব করতে শুরু করলাম। দুর্গাগতির তখন সবে সবে চাকরি হয়েছে, বলল আর বেশি কষ্টের কাজ করার দরকার নেই। সে কারণেই ধীরে ধীরে বাইরে বেরোনোই বন্ধ করে দিলাম। কিন্তু মাস্টারদা, সত্যি বলতে তারপর থেকে আমার শরীরের উন্নতির থেকে বেশি হয়েছে অবনতি। এখন নিধিরাম খাইয়ে দেয় বলে দুটো খেতে পারি। দুর্গাগতি স্কুলে চলে গেলে আমি পুরো একা হয়ে যাই। ভদ্রলোকের কথা শুনে মায়া হলো। মাস্টারদা বলল, আচ্ছা, আপনাদের বাড়িতে প্রবেশ করার অন্য কোনো রাস্তা আছে কি? কই না তো। মাস্টারদা এবার একেবারে সমীরবাবুর সামনে চেয়ার টেনে বসল। তারপর নিচু গলায় বলল, রতন রক্ষিত খুন হয়েছে খবর পেয়েছেন? ভদ্রলোক প্রায় আঁতকে উঠলেন। বললেন, খুন? মাস্টারদা হাতের ইশারায় ও গলার স্বরে সতর্কতা আনল। সমীরবাবু বললেন, খুন? কখন, কিভাবে? সব বলবো সমীরবাবু, এবং আপনার খোয়া যাওয়া পাণ্ডুলিপি পাতাটিও উদ্ধার হয়েছে। কোথায় পেলেন? রতন রক্ষিতের ঘরে। কি অদ্ভুত ঘটনা মাস্টারদা, এটা কিভাবে সম্ভব? মানে মানে আপনি কি নিশ্চিত? বলে মাস্টারদা পকেট থেকে ওই 42 নম্বর পাতাটি বের করে সমীরবাবুর চোখের সামনে ধরলেন। তারপর বলল, দেখুন তো, এটি সেই কাগজ কিনা? ভদ্রলোকের চোখ আটকে রইল কাগজটির দিকে। ঠোঁটের চামড়া কয়েকবার কেঁপে উঠল বিস্ময়ে। মাস্টারদা বলল, এই কাগজে রতন রক্ষিতের প্রয়াত স্ত্রী এবং তার বাপের বাড়ির সম্বন্ধেও আপনি সব গচ্ছিত তথ্যের ব্যাপারে লিখেছেন। যদি আমি খুব ভুল না করে থাকি, আপনার স্ত্রী মৃণালী দেবী ওই একই বাড়ির মেয়ে ছিলেন, তাই তো? এই পাতাটি আমি মাস্টারদার থেকে নিয়ে পড়িনি, তবে এখন ওর মুখে কথাটা শোনার পর মনে আরও কয়েকটা জটিল জায়গা বাড়ল বই কমল না। সমীরবাবু নিচু গলায় বললেন, তখন দুর্গাগতি একদমই ছোট। ওকে নিয়ে কি করব কিনা এসব ভাবতে ভাবতে ওর বাড়ির ঠিকানা বের করে তাদের বাড়িতে পৌঁছালাম। ওই বাড়িতে মৃণালিনী ছাড়া শুধু ছিল তার বৃদ্ধা মা। তার সামনে আমার দেখা চাক্ষুষ বর্ণনার কথা আমি বলতে পারিনি, তাই মৃণালিনীকে সব বুঝিয়েছিলাম। এবং এটাও বলি, যদি এই মুহূর্তে কোনো রকম পুলিশি ব্যবস্থার কথা চিন্তাও করা হয়, তাহলে ওরাও মরবে, সাথে মরব আমিও। তার মাঝে অসহায় হয়ে পড়বে এই নিষ্পাপ শিশুটা। তাকে দেখার আর কেউ থাকবে না, এই শর্তে বিয়ে করেছিলাম আমি তাকে। দোষ আপনার নয় সমীরবাবু, আপনি তো সবটা জানাতেই চেয়েছিলেন,
আর একটু অপেক্ষা করুন, সমস্তটা বের করে আপনার সামনে আনবো। আর আপনি খালি পেটে ওষুধ খেলেন তো? হ্যাঁ, কেন বলুন তো? কিছু খাবেন না এখনই, আমি একজন ডাক্তারকে পাঠাচ্ছি। একটু আপনার রক্ত পরীক্ষা করতে হবে। দুর্গাগতি পাশের ঘরেই থাকে তো? হ্যাঁ। বেশ, চলে এসো আমি। মাস্টারদা পাশের ঘরের সামনে এসে গলা ঝেড়ে বলল, স্কুলের জন্য তৈরি হচ্ছেন বুঝি? হ্যাঁ, এই আর কি। বাবাকে দেখতে দেখতে রোজই একটু দেরি হয়ে যায়। ছুটি কখন হয় আপনার? এই 3টে নাগাদ। আচ্ছা আচ্ছা, ক্যাম্বেল স্কুল তো? হ্যাঁ। আচ্ছা, আজ একটু আপনার বাড়িতে আসবো, তবে বিকেল নাগাদ। আপনার সাথে একটু কথা আছে। ঠিক আছে। আমরা প্রণামপূর্বক বিদায় নিলাম। মাস্টারদা বাইরে এসে বলল, সোজা থানায় চলো। থানায় পৌঁছে মাস্টারদা প্রথমে একটি ডাক্তারের ব্যবস্থা করে পাঠিয়ে দিল মল্লিকবাবুর বাড়িতে। তারপর বলল, ক্যাম্বেল স্কুলের সামনে আজ একটু যে তাগাদা দিতে হবে। আমি একটু শিমুলতলা যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। বলে মাস্টারদা বেরিয়ে গেল। আমি ও রাখালবাবু উল্লেখিত স্কুলের সামনে গিয়ে দেখলাম দুর্গাগতি গেটের বাইরে দাঁড়িয়ে একটি যুবতী মেয়ের সঙ্গে কথা বলছে। মেয়েটির হাতে একটি বড় ব্যাগ এবং পরনে নতুন শাড়ি। তারপরেই দুর্গাগতি স্কুলের পাঁচিলের ভেতরে গেল। মিনিট 10 পরে আবার ফিরে এলো। পরক্ষণেই তারা দুজনে উঠল একটি ট্যাক্সিতে। আমি রাখালবাবুকে বললাম, ওই ট্যাক্সিটিকে লক্ষ্য করুন, আমার মনে হয় দুর্গাগতির গতি ঠিক নেই। আমাদের গাড়ি গড়ালো। ট্যাক্সিটি থামলো স্টেশনের সামনে। আমি রাখালবাবুকে হালকা কুনুয়ের চাপ দিয়ে বুঝিয়ে দিলাম দুর্গাগতিকে গিয়ে আটকানোর কথা। ভদ্রলোক এই ধরনের কাজে পারদর্শী। মুহূর্তের মধ্যে গাড়ি থেকে নেমে এক টানে ছেলেটিকে নিয়ে তুলল জিপের মধ্যে। দুর্গাগতির দিকে তাকিয়ে হেসে বললাম, একটু অপেক্ষা করো, মাস্টারদার সাথে একটু কথা বলে চলে যাও কেমন? এভাবে আমায় তুলতে পারেন না আপনারা। সেটা তুমি ঠিক করবে না ছোকরা। চলুন রাখালবাবু। আমরা সমীরবাবুর বাড়িতে ফিরলাম। রাখালবাবুর তত্ত্বাবধানে পুলিশ ব্যবস্থার সুবিধা পাওয়া গেল সমীরবাবুর রক্তের রিপোর্ট বের করা। মাস্টারদা ফিরল বিকেল 5টা নাগাদ। আমি, রাখালবাবু ও দুর্গাগতি তখন বসে আছি মল্লিকবাবুর সামনে। মাস্টারদা বলল, প্রতিনিয়ত ঘুমের ওষুধ খেয়ে যাচ্ছেন হজমের নামে সমীরবাবু। আপনার রক্তের রিপোর্টে তার প্রমাণ দিচ্ছে। দুর্গাগতি নিজের হাতের লেখা ওষুধের প্রেসক্রিপশন দেখিয়ে অন্য কাউকে বোকা বানাতে পারলেও আমায় পারবে না। তবে হ্যাঁ মল্লিকবাবু, এবার একটা জিনিস মানতেই হলো, সেটা হলো রক্তের প্রভাব। রক্ত কখনো ধোকা দেবে না। আপনার পালিত ছেলে দুর্গাগতি টাকা চুরির লোভে আপনাকে ঘুমের ওষুধ খাইয়ে প্রতিনিয়ত আপনার সিন্দুক, আলমারি, দেরাজ হাতিয়েছে। এই কাজ করতে গিয়েই তার হাতে পড়ে আপনার এই পাণ্ডুলিপি। আশা করি সম্পূর্ণটাই তার পড়া। রতন রক্ষিতের ছেলে বুদ্ধিতে তার বাবারই মতো। সে ঠিক করে আপনাকে ব্ল্যাকমেল করে আপনার কাছ থেকে সে মোটা টাকা হাতিয়ে নেবে এবং সেই মতো চিঠি লিখতে শুরু করে। বলা ভালো, এজন্যই সে সহজে আমার কাছে আসতে চাইছিল না। তবুও সে আমার বাড়ি আসার আগে অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছিল। কিন্তু যাকে, এই প্রেসক্রিপশনটাই তার উদাহরণ। একই সঙ্গে তার মামার বাড়ির ঠিকানা থেকে রতনবাবুকেও আপনার বইয়ের 42 নম্বর পাতাটি ছিঁড়ে দিয়ে চিঠি মারফত পাঠায় এবং আমি নিশ্চিত সেখানেও সে কিছু টাকা দাবি করে অথবা বিষয় সম্পর্কে। রতনবাবু এখন বৃদ্ধ হয়েছেন, আগের করা কাজ ছেড়ে দিয়ে সাধারণ জীবন কাটাচ্ছিলেন। কিন্তু এই চিঠি তাকে উত্ত্যক্ত করে এবং দুর্গাগতি নজর রাখে তার উপর। সে যখন বুঝতে পারে রতনবাবু টাকা দেওয়া তো দূর, বরং এই কাহিনীর পুরো ঘটনাটি উদ্ধারের জন্য হয়তো খোঁজ খবর লাগাতে শুরু করেছে, তখনই দুর্গাগতি বোধ করে উভয় সংকট। আপনি কিছু না করতে পারলেও তার বাবা তাকে ছোটবেলাতেই খুন করার যে চেষ্টা করেছিল, ফলে এখন যে নতুন করে মারতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না, সেটা সহজেই ভুলে যায়। এতে করে শুধু দুর্গাগতি নয়, তার সাথে প্রাণ হারাবেন আপনি এবং তার মামার বাড়ির লোকজন। কিন্তু এত ঝামেলা হলে দুর্গাগতি তার প্রেমিকার জন্য আর কি করেই বা অর্থ সংগ্রহ করে। থানার থেকে খবর পেলাম
আপনার ছেলে একটি বিবাহিত মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার ফন্দি করছিল। নিঘাত কিছু টাকা তো পেয়েছে। কালকেই আমার চিকিৎসা বাবদ 50,000 টাকা আমার থেকে নিয়েছে সে। বলেছে আরো ভালো ডাক্তার দেখাতে হবে, তার কাছে সম্পূর্ণ টাকা নেই, তাই আমি এখন কিছুটা দিয়ে তাকে সাহায্য করি। তাহলে হয়ে গেল 2 2 4। তবে আমি জীবনে প্রথমবারের জন্য কোনো একটা খুনকে সমর্থন করব, যেটা দুর্গাবতী করেছে। সমীরবাবু, আপনার কপাল খুবই দুর্ভাগ্যজনক। যে ছেলেকে মৃত্যুশয্যা থেকে তুলে এনে মানুষ করে তুললেন, সে কয়েকটা টাকার জন্যে প্রথমে তার জন্ম দেওয়া বাবাকে এবং পরে তার পালিত বাবাকেও মেরে ফেলার পরিকল্পনা করতে দ্বিধাবোধ করলেন। এইভাবে চলতে থাকলে আর কয়েকদিনের মধ্যে আপনি মারা যেতেন। দুর্গাবতী, তুমি জানতে না এই মাস্টারদা তোমার কাজে খুব একটা মদত দেবে না, তাই আগে থেকে এই সমস্ত ব্যবস্থা একদম পাকাপোক্ত করে রেখেছিলেন। তোমায় যাওয়ার আগে একটা শেষ উপদেশ দিয়ে যাই। যে মানুষটা তোমাকে মৃত্যুর মুখ থেকে টেনে এনে এত বড় করে তুললো, তোমায় শিক্ষা দিল, চাকরির যোগ্য করে তুললো, আজ তাকে তুমি এভাবে দিনের পর দিন শেষ করে দিচ্ছ এই পাণ্ডুলিপি পড়ার পরও। তোমার মনের এই পাষণ্ডতা তৈরির কারণ কি সেটা জানতে চাই না, কারণ আগেই বললাম রক্তের মধ্যে তোমার বিষ আছে। তবে এতটুকু বিবেকবোধ মানুষের মধ্যে না থাকলে তুমি তোমারই জন্মদাতার মতোই, যাজ্ঞে, তোমার পালিয়ে নিয়ে যাওয়া স্ত্রীকে যে গর্ভবতী অবস্থায় মেরে ফেলবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? আবির, এবার একটু সমাজের এই করুণ অবস্থা নিয়ে লেখো। মানুষের জানা উচিত কোন জায়গায় যাচ্ছে এই প্রগতিশীল সমাজ। দুর্গাগতি, হাজত বাসের আগে একবার মাস্টারদার চরণ ধুলি নিয়ে যা। আশা করি যন্ত্রণাটা একটু হলেও লাঘব হবে। আর মাস্টারদা, এতদিন আপনার নাম শুধু শুনেছি, আজ সামনে থেকে এক বাঙালি সন্তানের সুনিপুণ কর্মক্ষমতা ও বিচক্ষণতা দেখলাম। শুধু পারিশ্রমিক দিয়ে আপনাকে ছোট করব না, ঈশ্বরের কাছে চাইব ঘরে ঘরে জন্মে উঠুক এমন ন্যায়পরায়ণ বাঙালি সন্তান। সাবাস মাস্টারদা।